বন্ধুরা, আমরা দুই ভাই বোন, অর্থাৎ এক ভাই এক বোন। ভাই আমার থেকে 2 বছরের বড়। বাবা মারা যাওয়ার পরে আমার ভাইয়া সংসারের হাল ধরেছে। আমি কেবলমাত্র বিয়ের উপযুক্ত হয়ে উঠেছি। আমার বাবারও তেমন কোনো অর্থ সম্পদ ছিল না। বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্টে ভাইয়া আমাদের সংসারটা চালাচ্ছিল। আমাদের বাড়িতে ডোয়া মেঝে পাকা করা একটাই ঘর ছিল। সেই ঘরটাতে 3টে রুম ছিল। একটাতে বাবা আর মা ঘুমাতো, মাঝের রুমে ঘুমাতাম আমি, আর একদম লাস্টের রুমে থাকতো ভাইয়া। সেদিন সকালবেলা মা আমাকে বলল, আমি একটু তোর ছোট খালাদের বাড়িতে যাচ্ছি, আসতে হয়তো সন্ধ্যা লাগতে পারে। দুপুরবেলা তুহিন বাড়িতে আসলে ওকে খাবারগুলো সামনে এগিয়ে দিস, নইলে কিন্তু ও নিজের হাতে ভাত বেড়ে খাবে না। আমি তখন মাকে বললাম, ঠিক আছে মা, তুমি সন্ধ্যের আগেই বাড়িতে ফিরে এসো। তারপর মা খালাদের বাড়িতে চলে গেল। সেদিন গরমের প্রকোপটা এতটাই বেশি ছিল যে রান্নাঘরে রান্না করতে গিয়ে আমার সারা শরীর ঘেমে পরনের কাপড় চোপড় ভিজে পানি ঝরছিল। তারপর দুপুরের রান্নাবান্না শেষ করে গোসলখানায় গেছি গোসল করতে। আমাদের গোসলখানার চারদিকে টিনের বেড়া দিয়ে আটকানো। গোসলখানায় ঢোকার দরজাটা ছিল টিন দিয়ে বানানো, তবে বেড়ার টিনগুলো ছিল অনেক পুরাতন, যার কারণে কিছু কিছু টিনের মাঝখানে ছোট ছোট অনেকগুলো ফুটা ছিল। আমি গোসল শেষ করে ভেজা সালোয়ারটা চিপে কাঁধের ওপর রাখছি। ঠিক এমন সময় গোসলখানার টিনের বেড়ার সাথে কারো স্পর্শের ঘষা লাগার হালকা একটা শব্দ শুনতে পেলাম। সেই মুহূর্তে আমার মনের কাছে কেমন যেন খারাপ লাগতে লাগলো। সাথে সাথে আমি টিনের সেই ফুটো দিয়ে দেখার চেষ্টা করলাম আসলে আসল ঘটনাটা কি। এই শব্দটা কি কোনো মানুষ করল নাকি অন্য কোনো কিছু? তারপর একটা ফুটো দিয়ে বাহিরের দিকে তাকাতেই আমি তো একদম হতভম্ব হয়ে গেলাম। আমার ভাইয়া তুহিন গোসলখানার বেড়ার ফুটো দিয়ে তাকিয়ে আছে। আমি যে তার এই বিষয়টা টের পেয়েছি এটা বুঝতে পেরে সে তাড়াহুড়ো করে তার রুমে ঢুকে পড়ল। এবার আমি ভেজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে সরাসরি ভাইয়ার রুমে ঢুকে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কখন এসেছো? ভাইয়া তখন বলল, এই তো কিছু সময় হলো আসছি। কেন, কিছু হয়েছে কি? আমি তখন বললাম, না ভাইয়া, তেমন কিছু হয়নি। তবে আমি গোসলখানায় গোসল করতেছিলাম, গায়ের কাপড় চোপড়গুলো মাত্র চেঞ্জ করব ভাবছি, ঠিক সেই সময় আমার কাছে মনে হলো কেউ একজন গোসলখানার টিনের ফুটো দিয়ে উকি দিচ্ছে। আমি মনে করেছি তুমি বোধহয় হাত মুখ ধোয়ার জন্য কলের ওপরে গেছিলে। তারপর আমার ভাবলাম তুমি গেলে তো এভাবে উকি মারতে না, যেহেতু আমি ভেতরে গোসল করতেছিলাম। এবার ভাইয়া বলল, সাথী তুই ঠিকই ধরেছিস, টিনের ফুটো দিয়ে আমিই উকি দিয়েছি। ভাইয়ার কথা শুনে আমি তো একদম আকাশ থেকে পড়লাম। তাকে জিজ্ঞেস করলাম, কি বলো ভাইয়া, তুমি টিনের ফুটো দিয়ে উকি মারছিলে কেন? আমাকে ডাক দিলেই তো পারতে। ভাইয়া তখন বলল, সে সময় তোকে ডাক দিলে তো আমার চোখে অনেক কিছুই না দেখার অতৃপ্তি থেকে যেত। বন্ধুরা, আমি ভাইয়ার উল্টাপাল্টা এসব কথার কোনো মানেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি ভাইকে জিজ্ঞেস করলাম, আসলে তুমি কি বলতে চাচ্ছ একটু বুঝিয়ে বলবে ভাইয়া? ভাইয়া তখন আমাকে বলল, আপাতত তোকে অনেক কিছুই বোঝাতে চাই, শুধু মনের মধ্যে একটা ভয় জাগে। আমার বলা কথাগুলো যদি তুই মাকে বলে দিস তাহলে হয়তো বিষয়টা অন্যদিকে মোড় নিবে, যার কারণে আমি তোকে অনেক দিন ধরে কথাটা বলবো ভেবেও এখন পর্যন্ত বলতে পারিনি। বন্ধুরা, সত্যিই ভাইয়া আমাকে কি বলবে সেটা আমি অনুমান করতে পারছিলাম না, কারণ আমি শুধু একটা কথাই ভাবছি, সে তো আমার মায়ের পেটের আপন বড় ভাই। তাহলে সেই ভাইয়া আমাকে এমন কি কথা বলবে যা বলতে তার অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে? মনের কনফিউজ দূর করার জন্য আমি ভাইয়াকে আবার জিজ্ঞেস করলাম, কি এমন কথা বলবে যেটার জন্য তোমাকে এত ভাবনা চিন্তা করতে হচ্ছে? নিশ্চয়ই অনেক জরুরি কথা, তাই তো? তাহলে এতদিন বলনি কি জন্য? ভাইয়া তখন বলল, এতদিন শুধু বলিনি সেরকম কোনো সুযোগ মেলেনি। বাবা মারা যাওয়ার পর থেকে মা বাড়ি থেকে এক পাও কোথাও নড়েনি, তাই ভাবলাম আজকেই হয়তো সুবর্ণ সুযোগটা চলে যায়, কারণ আজকে তো মা বাড়িতে নেই, আমিও কাজ থেকে ছুটি করে বাড়িতে চলে আসছি। ভাইয়ার কথা শুনে আর তার মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম আজকে হয়তো সে আমাকে এমন একটা কথা বলবে যে কথাটা সে মায়ের কাছে বলতে পারছে না। বন্ধুরা, আমি অনুমান করেছিলাম ভাইয়া হয়তো তার বিয়ের কথা বলবে, কারণ অনেক সময় এমনও ছেলে আছে যে মায়ের কাছে নিজের বিয়ের কথা বলতে পারে না। এবার ভাইয়া আমাকে বলল, কি ব্যাপার সাথী, একদম চুপচাপ কি ভাবছিস? আমি তখন ভাইয়াকে বললাম, কই কিছু ভাবছি না তো ভাইয়া, তবে একটু টেনশন হচ্ছে। তুমি কি এমন কথা বলবে যেটা মা বাড়িতে থাকার কারণে বলতে পারছো না? ভাইয়া তখন বলল, যদি এত টেনশন হয় তাহলে বলবোই না।
আমি তখন ভাইয়ার উপর একটু রেগে গেলাম। তারপর বললাম, এত ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো, সন্ধ্যার আগে মা বাড়িতে ফিরবে, তখন কিন্তু আর বলার সময় পাবে না। আমার কথা শুনে ভাইয়া মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা সাথী, বাবা তো মারা গেছে বেশ কয়েক বছর হলো, এই সংসারটা তো আমিই দেখাশোনা করছি, তাই না? বর্তমান আমার বয়স কত হবে? আমি তখন ভাইয়াকে বললাম, বর্তমান আমার বয়স 18 বছর কয়েক মাস। তুমি আমার থেকে 2 বছরের বড়, সেই হিসেবে তোমার বয়স 20 পার দিয়ে 21-এর ঘরে পড়েছে। ভাইয়া তখন বলল, তাহলে তো নিশ্চয়ই আমার বিয়ের বয়স হয়েছে, তাই না? আমি তখন ভাইয়াকে বললাম, হ্যাঁ হয়েছে, তো তারপর কি সেটা বলো। ভাইয়া তখন বলল, বেশ কিছুদিন হলো আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে বিষয়টা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আমি অনেকবার মাকে বলার চেষ্টা করেছি, কিন্তু চক্ষু লজ্জার ভয়ে নিজের বিয়ের কথা মাকে আমি বলতে পারিনি। তারপরও আমি আমাদের প্রতিবেশী নুরু দাদাকে দিয়ে মাকে বলিয়েছিলাম। মা নাকি দাদাকে বলছে, তুহিনের বিয়ে দেওয়া অনেক দেরি আছে, আগে সাথীর বিয়ে দিব, তারপর তুহিনের বিয়ের বিষয় নিয়ে ভাবব। তুই এখন বল সাথী, আমি এখন কি করব? এবার আমি ভাইয়াকে বললাম, তাহলে এখন আমি তোমার জন্য কি করতে পারি? ভাইয়া তখন বলল, এখন তুইই আমার একমাত্র ভরসা। ভাইয়ার কথাটা আমার কাছে কেমন যেন রহস্যজনক লাগলো। তারপর আমি ভাইয়াকে বললাম, শোনো ভাইয়া, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম ক্লিয়ার করে বলো তো, আসলেই তুমি আমার কাছে কি চাচ্ছ? ভাইয়া তখন বলল, তুই একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তোকে যদি সবকিছু ভেঙে চুরে বলতে হয় তাহলে বলার কিছুই থাকে না। তারপরও তুই যখন স্পষ্টভাবে শুনতে চাচ্ছিস, তাহলে তোকে আমি নিজের মুখেই বলছি। বন্ধুরা, তারপর আমার ভাইয়া অনেকক্ষণ যাবৎ একটি কথাই বলার চেষ্টা করছিল, কিন্তু মুখ থেকে কোনোভাবেই সে কথাটা বের করতে পারছিল না। এক সময় আমি বিরক্ত হয়ে নিজের থেকেই বললাম, আচ্ছা ভাইয়া, তুমি কি আমার হাতের রান্না করা কোনো সুস্বাদের খাবার খেতে চাচ্ছ? আমার ভাইয়া তখন এমন একটি দিকে তাকিয়ে বলল, মানে আমি ওই খাবারগুলো খেতে চাচ্ছি। ভাইয়া তার পছন্দের খাবারগুলো হাতের ইশারায় আমাকে দেখিয়ে দিল। বন্ধুরা, এতক্ষণে আমি ভাইয়ার মনের কথাটা বুঝতে পারলাম। নিশ্চয়ই তোমরাও আমার কথা বুঝতে পেরেছ। তারপর আমি ভাইয়াকে বললাম, এই খাবার তুমি খাবে এতদিন তাহলে আমাকে বলনি কেন? তুমি যদি একবার মুখ ফুটে আমাকে বলতে, তাহলে কি এই স্বাদের খাবার থেকে তোমাকে এতদিন বঞ্চিত থাকতে হয়? আমার কথাগুলো শুনে ভাইয়া খুব বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আমি বললাম, তুমি এসব নিয়ে একটুও টেনশন করো না, আমি নিজে হাতে খুব যত্ন করে তোমার মুখে খাবার তুলে দিব। এবার ভাইয়া বলল, সাথী, তুই কি মন থেকেই কথাগুলো আমাকে বলছিস? আমার না একদমই বিশ্বাস হচ্ছে না। এবার আমি বললাম, কেন বিশ্বাস হবে না ভাইয়া? একজন পর মানুষের কাছেও যদি তুমি এভাবে আকুতি মিনতি করতে, সেই পর মানুষও তোমাকে খালি মুখে ফিরিয়ে দিত না। আর আমি তো তোমার মায়ের পেটের আপন বোন। আমি যদি তোমার এই উপকারটুকু করি, তাহলে তো তুমি কারো কাছে গল্প করবে না, তাই না? ভাইয়া তখন বলল, একদম ঠিক কথাই বলেছিস, তবে তোর কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না। কারণ আমার একটা বিশ্বাস, কোনো বোনই তোর মতো তার ভাইয়ের জন্য এত বড় দায়িত্ব বা ত্যাগ স্বীকার করবে না। ভাইয়ার কথা শুনে এবার আমি তাকে বললাম, এবার তাহলে তোমাকে একটা সত্যি কথা বলি ভাইয়া। ভাইয়া তখন বলল, কি কথা বলো? আমি তখন ভাইয়াকে বললাম, আজকে যেই স্বাদের খাবারটা তুমি আমার কাছে আবদার করলে, বেশ কিছুদিন ধরে আমিও এই খাবারটা তোমাকে খাওয়ানোর জন্য অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে বলার সাহস হয়নি। আজকে যখন তুমি নিজের মুখে চাইলে, তখন ভেতরে ভেতরে আমি কতটা যে আনন্দ পেয়েছি, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বন্ধুরা, আমার ভাইয়া হয়তো জানে না আমি তার অনেক কর্মকাণ্ড নিজ চোখে দেখেছি। এবার আমি লক্ষ্য করলাম, মাঝে মধ্যে আমার রুমের টেবিলের উপর থেকে 3 টাকা দামের শ্যাম্পুর পাতা একটা দুটো করে মাঝে মধ্যেই হারিয়ে যায়। আমি মাকে জিজ্ঞেস করলে মা তখন বলতো, আমি তো মাসের মধ্যে একদিনও চুলে শ্যাম্পু করি না, তাহলে অযথা আমাকে কেন দোষারোপ করছিস? মায়ের মুখে এমন কথা শোনার পর আমি বড় টেনশনে পড়ে গেলাম। আমাদের বাড়িতে তো অন্য কেউই আসে না। প্রতি 10 দিন পর পর আমি 5 থেকে 6টা করে শ্যাম্পু কিনে আনি, তার ভেতর থেকে একটা দুটো করে হারাতেই থাকে। আমি বেশ কিছুদিন ধরে আমার এই শ্যাম্পু চুরি করার চোরটাকে ধরতে পারছিলাম না। হঠাৎ একদিন একটা দৃশ্য আমার চোখে পড়ল। মা রান্না করছে, আমি তাকে রান্না কাজে সাহায্য করছি। আমার ভাইয়া মাত্রই কাজ থেকে বাড়িতে আসলো। তারপর দেখলাম সে কারো সাথে কোনো কথা না বলে সোজাসুজি আমার রুমে ঢুকে পড়ল। বিষয়টা আমার কাছে কেমন যেন মনে হলো। আমি কাউকে কোনো কথা না বলে নিঃশব্দে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম।
তারপর দরজার আড়াল থেকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া টেবিলের উপর থেকে শ্যাম্পুর 2টা পাতা ছিঁড়ে নিল। ভাইয়ার এমন কার্যকলাপ দেখার পর আমি ভাবতে লাগলাম, একটা পুরুষ মানুষের মাথার চুলে সম্পূর্ণ একটি পাতার শ্যাম্পুর প্রয়োজন হয় না। একবার গোসল করলে পাতার অর্ধেকটুকু মাথায় নিলে আরও অর্ধেকটুকু বেঁচে যায়। তাহলে আমার ভাইয়া 2 পাতার শ্যাম্পু নিয়ে কি করবে? এবার আমি ভাইয়ার পিছু পিছু গোসলখানার দিকে চলে গেলাম। তারপর আমি যা দেখতে পেলাম, এটা দেখার জন্য ওই মুহূর্তে আমি একদমই প্রস্তুত ছিলাম না। প্রথমে আমার ভাইয়া শ্যাম্পুর পাতাটা দাঁতে কামড় দিয়ে ছিঁড়ল, তারপর প্যাকেটের ভেতর থেকে সম্পূর্ণটুকু শ্যাম্পু 2 আঙুল চিপে বাম হাতের তালুর উপরে ঢালল। এবার সম্পূর্ণ শ্যাম্পুটুকু ওই মাথার থেকে শুরু করে চতুর সাইডে সুন্দর করে মাখিয়ে দিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ভাইয়া শ্যাম্পু কোথায় মাখালো। তারপর প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত সে এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাতে লাগলো, তোমরা নিজের চোখে না দেখলে অনুভব করতে পারবে না। আমি তো অবাক দৃষ্টিতে শুধু তার কর্মকাণ্ডগুলো দেখিয়ে যাচ্ছিলাম। তবে একটা সত্যি কথা বলি, প্রায় আধা ঘন্টার সময় আমি সেখানে দাঁড়িয়েছিলাম। নিজের কাছে এক বিন্দু পরিমাণও বিরক্ত বোধ লাগেনি। একে একে ভাইয়া আমার 2টা শ্যাম্পুর পাতাই কাজে লাগিয়ে ফেলল। ওই দিন থেকে আমি আংশিক একটা ধারণা জন্মালো, ভাইয়া এই ধরনের কাজগুলো কেন করছে। সেদিন থেকে আমি বুঝতে পারলাম আমার এই কিনে আনা শ্যাম্পুগুলো কোথায় যায়, এমনকি কোন কাজে ব্যবহার হয়। এভাবে আমি প্রতিনিয়তই ভাইয়ার নিজেকে প্রশান্তি রাখার কৌশলগুলো দেখতে থাকলাম। এমনকি ভাইয়ার থেকে শিখতে পারলাম কিভাবে নিজেকে ওই সময় শান্ত রাখতে হয়। তারপর থেকেই আমার মনে হতো, ভাইয়া যদি আমাকে এভাবে নিজেকে প্রশান্তি আর শান্ত রাখার কৌশলটা নিজে উপস্থিত থেকে শিখিয়ে দিত, তাহলে হয়তো একটা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম। আর এই কথাটাই ভাইয়াকে বলি বলি করে কোনোভাবে বলা সম্ভব হয়নি, যে কথাটা আজকে আমি বলতে পেরেছি। বন্ধুরা, তাহলে চলো আমরা গল্পের সেই জায়গাতে ফিরে যাই। এবার ভাইয়া আমাকে বলল, মা তো সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসবে, তাহলে চল মা আসার আগ দিয়ে আমরা আস্তে আস্তে সেই সুস্বাদের খাবারটার অ্যারেঞ্জমেন্ট করে ফেলি। ভাইয়ার এরকম কথা শোনার পর আমার মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। আর ভালো লাগবেই বা না কেন, ভালো খাবারের কথা শুনলে সবারই মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। এবার আমি মুচকি একটা হাসি দিয়ে ভাইয়াকে বললাম, তুমি এত তাড়াহুড়ো করছো কেন ভাইয়া? এসব খাবার কি তুমি ভেন্ডি ভর্তা আর সাদা ভাতের মতো মনে করেছো, যে মাখায় মুখের মধ্যে দিলেই এমনিতেই গলা দিয়ে টুক করে নেমে যাবে? এসব গোস্ত পোলাও খেতে গেলে খাবারের আগ মুহূর্ত থেকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়। কিছু সময়ের মধ্যেই মা বাড়িতে চলে আসবে। সে যদি জানতে পারে আমরা 2 ভাই বোন মিলে এত সুন্দর সুস্বাদের খাবার রান্না বান্না করে রুমের মধ্যে দরজা আটকে দিয়ে খাওয়া দাওয়া করছি, তাহলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। এবার ভাইয়া বলল, আমার জিব্বাতে কিন্তু জল এসে গেল, তোর এত কথা শোনার আমার টাইম নেই। মা তো আজকে নাও আসতে পারে, তাই না? অতএব এসব চিন্তাভাবনা বাদ দিয়ে চল আগে গিয়ে খাবারের সব প্রস্তুতি করে ফেলি, একদম সময় নষ্ট করে লাভ নেই। আমি ভাইয়ার কথা মতো খাবারের সব ব্যবস্থা করে ফেললাম। এবার রুমের ভিতর গিয়ে বিরিয়ানির প্লেটের ঢাকনাটা আমি নিজ হাতেই খুলে দিলাম। তারপর আমার ভাইয়া বিরিয়ানির প্লেটের উপর তার নাকটা এগিয়ে দিয়ে ঘ্রাণ শুকতে থাকলো। এবার আমি ভাইয়াকে বললাম, শুধু কি ঘ্রাণই শুকে দেখবে, নাকি বিরিয়ানির প্লেটের উপরে থাকা মাংসের একটা টুকরো তুলে অন্তত মুখে দিবে? আমার ভাইয়া তখন একটা মৃদু হাসি দিয়ে আমাকে বলল, আরে পাগলি, খেয়ে ফেললে তো খাবারের সব স্বাদ হারিয়েই গেল, খাবার আগে একটু গন্ধটা নিতে দে। বন্ধুরা, ভাইয়ার এসব কার্যকলাপ দেখে আমার কাছে মনে হচ্ছে জীবনের প্রথম সে এরকম স্বাদের খাবার সামনে পেয়েছে। তারপর আমি ভাইয়াকে বললাম, তুমি হয়তো জানো না ভাইয়া, খাবার সামনে রেখে একদম দেরি করতে নেই। বন্ধুরা, তারপর আমার ভাইয়া আস্তে আস্তে তার সেই সুস্বাদু বিরিয়ানিটা খাবার শুরু করলো। সে এত সুন্দরভাবে নিজের হাতে নাড়াচাড়া করে খাবারগুলো খাচ্ছিল, আমি শুধু তাকিয়ে থেকে দেখছিলাম। আমার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে ভাইয়া বলল, বুঝতে পারছি তোর মুখটা উপোস যাচ্ছে, একটু অপেক্ষা কর, তোর মুখের মধ্যে শক্ত একটা মাংসের টুকরো দিচ্ছি, যাতে করে চাবিয়ে খেতে অনেক সময় লাগে। ভাইয়ার খাওয়া দাওয়া একদম শেষের দিকে, এখন সে প্লেটের ভিতরে পানি ঢেলে দেবে। ঠিক এমন সময় রুমের ভিতরে মা প্রবেশ করল। আমাদের 2 ভাই বোনকে খাওয়া দাওয়া অবস্থায় দেখে সে তার চোখ দুটো ঠিক অগ্নিকন্যার মতো করে ফেলল। আমার কাছে মনে হচ্ছিল মায়ের চোখ দুটো দিয়ে সূর্যের তাপ বের হচ্ছে। আমি তাড়াহুড়ো করে খাবারগুলো সব ঢাকনা দিয়ে ঢেকে ফেললাম। এবার মা আমার কাছে এসে দাঁড়ালো। তারপর ভাইয়া চুপি স্বরে রুম থেকে বের হয়ে চলে গেল। এবার ঘরের মেঝেতে পড়ে থাকা ঘর পরিষ্কার করা ঝাড়ুটা মা হাতে নিল। তারপর সেটা দিয়ে বেশ কয়েকটা ধাম ধাম করে আমার পিঠের উপর বসিয়ে দিয়ে বলল, এক বেলার জন্য আমি বাড়ি থেকে চলে
গেছি আর অমনি দুই ভাই বোন মিলে বিরিয়ানি খাওয়া শুরু করেছিস, তাই না? বন্ধুরা, তোমরা কিন্তু আমার কথার ভাষা বুঝে নিও, তাহলে গল্পটি শুনে অনেক মজা পাবে। যা হোক বন্ধুরা, তারপর আমার মা আমার সাথে যে আচরণগুলো করেছিল সেই কথাগুলো আর না বলি, কারণ আমরা এখানে ইন্টারেস্টিং গল্প শুনতে এসেছি, এর মধ্যে স্যাড কাহিনীটুকু আমরা না টানি। তারপর সারা রাতের মধ্যে ভাইয়া আর বাড়িতে আসলো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা বাড়িতে নেই। দুপুর পরে ভাইয়া বাড়িতে আসলো। এবার আমার মা ভাইয়াকে ডেকে বলল, তুহিন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের পেছন পাড়ার করিম ভাইয়ের মেয়ে নীলার সাথে তোর বিয়ে ঠিক করে আসলাম। তোর দুই চাচা এবং তোর বড় মামাকে খবর দিয়েছি, কিছু সময়ের মধ্যে তারা চলে আসবে। আজকে বিকেলেই তোর বিয়ে। আজকের পর থেকে তোর বোনের হাতে আর বিরিয়ানি রান্না খেতে হবে না। এই রাত থেকে নিজের বউয়ের হাতের রান্না করা বিরিয়ানি খেতে পারবি। মায়ের চোখের দিকে তাকিয়ে ভাইয়া আর একটা কথাও বলল না। এদিকে ভাইয়ার বিয়ের কথা শুনে আমার খুশি হওয়ার পরিবর্তে বুকের ভিতরে কেমন যেন আলাদা একটা যন্ত্রণা হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এই যন্ত্রণাটা কিসের হচ্ছে। তারপর মায়ের কথা মতো ভাইয়া গোসল দিয়ে রেডি হয়ে গেল। আস্তে আস্তে বাড়িতে সবাই চলে আসলো। কিছু সময়ের মধ্যে ভাইয়াকে নিয়ে সবাই বাড়ি থেকে বের হয়ে চলে গেল। সেদিন রাতেই ভাইয়া বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলো। বন্ধুরা, তোমাদের কি ওই কথাটা মনে আছে, আমাদের বাড়িতে কয়টা রুম ছিল? এই বিষয়ে আমি গল্পের মাঝেই বলেছিলাম, তারপরেও আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে ডুয়া মেঝে পাকা করা একটি মাত্রই ঘর ছিল। সেই ঘরে 3টে রুম ছিল। বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবা প্রথম রুমে থাকত, মাঝেরটাতে আমি, আর একদম লাস্টের রুমে থাকত আমার ভাইয়া। বন্ধুরা, ভাইয়া বিয়ে করে নতুন বউ নিয়ে তার রুমে উঠে পড়ল। হঠাৎ করে বিয়ে হওয়াতে তেমন কোনো লোকজনের আমদানি ছিল না আমাদের বাড়িতে। যে 2-4 জন ছিল তারা সবাই বাড়িতে চলে গেল। এবার আমার মা আমাকে বলল, সাথী, তুই আমার রুমে আয়, আমরা মা মেয়ে একসাথে ঘুমাবো। মায়ের কথা শুনে আমার কোনোভাবেই তার রুমে শোয়ার জন্য মন টানছিল না। তারপর আমি মাকে বললাম, আমি তোমার রুমে ঘুমাতে পারবো না, আমার নিজের রুম ছাড়া এক বিন্দু পরিমাণও তোমার রুমে ঘুম আসবে না। বন্ধুরা, আমি কি জন্য আমার রুম থেকে মায়ের কাছে ঘুমাতে যেতে চাচ্ছি না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমার রুমটা যেহেতু ভাইয়ের রুমের সাথে, তাহলে তো বুঝতেই পারছো, তাই না, আমি কি জন্য মায়ের রুমে ঘুমাতে গেলাম না। এবার আমরা সবাই যার যার রুমে ঘুমানোর জন্য চলে গেলাম। কিন্তু আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এই ভেবে যে রাত প্রায় 2টো বেজে আসলো, কিন্তু আমি যেটা আশা করে এত রাত পর্যন্ত জাগনা হয়েছি তার কোনো আলামতি টের পেলাম না। সারা রাতের মধ্যে আমার ভাই আর ভাবির মুখের একটি কথাও আমি শুনতে পেলাম না। বন্ধুরা, ভাইয়ের রুম আর আমার রুমের মধ্যে শুধু একটা টিনের বেড়া দেওয়া আছে মাত্র, অর্থাৎ ভাইয়ের খাটের উপর থেকে ঘরের মেঝেতে একটা বালিশও যদি পড়ে সেই শব্দটাও আমার রুম থেকে শোনা যাবে, কিন্তু আমি তাদের শ্বাস প্রশ্বাসের শব্দটা পর্যন্ত শুনতে পাইনি। তারপর ভাবলাম তারা হয়তো খাটের উপর ঘুমায়নি। তারপর আমি সকালবেলার অপেক্ষায় রইলাম, কারণ সকাল হলেই তো একটা বিষয় দেখলেই বুঝতে পারবো। তারপর সকালবেলা ঘুম থেকে আমি সবার আগে উঠে পড়লাম। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন পর্যন্ত আমার মাও ওঠেনি। প্রায় 20 মিনিট মতো হলো আমি আমার রুমের সামনে বারান্দার উপর বসে ফোন টিপছি। এরই মধ্যে আমার ভাবি রুম থেকে বের হয়ে সোজা গোসলখানার দিকে রওনা হলো। তার হাতে এক সেট কাপড় চোপড়ও দেখতে পেলাম। বন্ধুরা, এই দৃশ্যটা দেখার পরে আমার মাথা একদম এলোমেলো হয়ে গেল। আমার নিজের কাছে মনে হচ্ছিল, তাহলে কি আমি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম? কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার 2 চোখে একটা সেকেন্ডের জন্যও ঘুম আসেনি। কিন্তু এটা কি করে সম্ভব? এসব কিছু ভাবতে ভাবতে আমার ভাইয়ার রুম থেকে বের হয়ে এসে বারান্দার উপর আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। হয়তো সেও ফ্রেশ হবার জন্য কলপারের দিকে যাচ্ছিল। এবার ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, কিরে সাথী, তুই কি সারা রাত এখানেই বসেছিলি? আমি কেন জানি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে একটি কথাও বলতে পারছিলাম না, কিন্তু সারা রাত আমার এই পরিশ্রমের রেজাল্টটা জানার জন্য নিজেকে শক্ত রেখে ভাইয়ের সাথে 2টো কথা বললাম। ভাইয়ের কথার উত্তরে আমি তাকে বললাম, আমার কথা বাদ দাও তো ভাইয়া, এখন আমি তোমাকে যা জিজ্ঞেস করি সেটা বলো। আমার ভাইয়া তখন বলল, তুই আমাকে কি জিজ্ঞেস করবি আমি সেটা জানি, আমি তোর কথার উত্তরটা এখনই দিচ্ছি। আমি তখন ভাইয়াকে বললাম, একদম সত্য কথা বলবে কিন্তু, একটু মিথ্যে বলবে না। এবার বলো, মূল কারণ কি? আমি কোনো কিছু বুঝতে পারলাম না কি জন্য। এবার আমার ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা সাথী, তোর কখনো হাঁটতে গিয়ে গরু মহিষের গোবরের স্তূপের মধ্যে পায়ে জুতাসহ পা পড়েছিল? আমি তখন বললাম, হ্যাঁ ভাইয়া, অনেকদিন আগে আমাদের পাশের বাড়ির ফজলু কাকার মেয়ে তানিয়ার সাথে পালানো টুকটুক খেলতে গিয়ে ওদের গরু মহিষের গোবর রাখা গর্তের মধ্যে পা পড়েছিল। আমি একদম হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছিলাম। এবার ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, তোর যে হাঁটু পর্যন্ত পা গেড়ে গিয়েছিল,
পাটা গেড়ে যাওয়ার সময় কি কোনো শব্দ হয়েছিল? আমি তখন বললাম, কই না তো ভাইয়া, তখন তো আমি কোনো শব্দ শুনতে পাইনি। এবার ভাইয়া আমাকে বলল, নিশ্চয়ই তুই ওই জুতা পরে শক্ত কোনো মাটির রাস্তার উপর দিয়ে হেঁটেছিস। আমি তখন বললাম, হ্যাঁ ভাইয়া, হেঁটেছি তো। তারপর ভাইয়া বলল, এই রাস্তাতে হাঁটার সময় কি কোনো শব্দ শুনতে পেয়েছিস? এবার আমি ভাইয়াকে বললাম, হ্যাঁ ভাইয়া, এই শক্ত রাস্তায় হাঁটার সময় জুতার নিচ থেকে খটখট একটা আওয়াজ শুনতে পেয়েছি। তারপর ভাইয়া আমাকে বলল, আমার দশাও ঠিক সেই গোবরের স্তূপে পা গেড়ে যাওয়ার মতো অবস্থায় হয়েছে, যেখানে অনেক কিছুই শব্দ ছাড়াই ঘটে যাচ্ছে। এতক্ষণ ভাইয়ের কথাতে আমি অনেক কিছুই বুঝে ফেললাম। এবার আমি ভাইয়াকে বললাম, আর আফসোস করে লাভ নেই ভাইয়া, মানুষের জীবনে কিছু কিছু সময় আছে যে সময়টাকে হাজার চেষ্টা করলেও আর অন্যদিকে মোড় নেওয়ানো যায় না। বন্ধুরা, এই গল্পটি শুনে তোমরা কিছু বুঝতে পারলে? হয়তো আমার মধ্যেও অনেকটা ভুল ছিল, তাই তোমরা যারা গল্পটা শুনেছ আমার এই গল্প থেকে অনেকটাই শিক্ষা নিতে পারো। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এবং তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে।